দর্শক স্বাগত জানাচ্ছি আজকের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। আজ আমার সাথে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন লেখক, গবেষক, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্বাগত আপনাকে। স্যার, আপনার তো দীর্ঘ জীবন শিক্ষকতায় আপনি কাটিয়েছেন, প্রায় ৭০ দশক। তো শিক্ষা আসলে কোন দিকে যাচ্ছে আমাদের সমাজে? না, এটা তো শিক্ষার হার তো বাড়ছে। ধরা যাক, যেটা আমরা লক্ষ্য করছি যে মেয়েদের শিক্ষা আগে খুব সংকুচিত ছিল। আমরা যখন কিশোর ছিলাম তখন মেয়েদের সংখ্যা অল্প ছিল। ধরো আমাদের মাদের যে প্রজন্ম, তারা অনেকেই স্কুলে যাবার সুযোগ পাননি। নারী শিক্ষা অনেক বৃদ্ধি পেয়েছে। গ্রামে আমরা দেখি সাইকেলে করে মেয়েরা স্কুলে যাচ্ছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায়, পাবলিক এই পরীক্ষাগুলোতে মেয়েরা ভালো করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েরা আসছে, তাদের সংখ্যা বাড়ছে। তো এই প্রসারতা ঘটেছে। কিন্তু আগে যে জিনিসটা ছিল শিক্ষাক্ষেত্রে আমরা বলতাম যে গড়পড়তা একটা মাপ ছিল। একজন গ্র্যাজুয়েট যদি বেরোতো ডিগ্রি নিয়ে, তাহলে একটা অনুমান করা যেত যে সে এতটা জ্ঞান রাখে। এখন কিন্তু ওই যে গড়পড়তা ছাত্রটা আর নেই। আমরা যেটা দেখি যে কিছু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু আগের চাইতে বেশি জানে, তারা তাদের মেধাটা বিকশিত করার সুযোগ পায়, কিন্তু অধিকাংশই মানে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এইটা সত্য কথা। তো এই মানের কথাটা চাইতে প্রসারতাটাই আমি দেখি বৃদ্ধি পাচ্ছে। আর শিক্ষার প্রসঙ্গ উঠলে যেটা বলতে হয় যে শিক্ষার কিন্তু প্রাথমিক যে স্তর, যেটা একটা সর্বজনীন স্তর, সেই স্তরটাকে কিন্তু আমরা সবসময় উপেক্ষা করে এসেছি। আমাদের এখানে কিন্ডারগার্টেন আছে, যেখানে ইংরেজি মাধ্যমে পড়া হয়। আমাদের এখানে মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, যেখানে গরিব মানুষরা পড়ে। কিন্তু এই যে মূল ধারার প্রাথমিক জায়গাটাতে, ওইটাতে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না এবং প্রাথমিক স্তর থেকেই বহু ছেলে মেয়ে ঝরে পড়ে, তারা আর সামনের দিকে এগোতে পারে না। তো আর আরেকটা সমস্যার কথা আমি সবসময় বলে থাকি এবং এটা সবাই জানে, আমাদের এখানে যে ৩ ধারার শিক্ষা এখন একটু যেটা পরিষ্কার হলো, সেই ৩ ধারার শিক্ষাটা আমাদের জন্য অগ্রহণযোগ্য। আমরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেব এই প্রতিশ্রুতি নিয়েই আন্দোলন করেছি। আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল একটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে বাঙালি জাতীয়তাবাদ ছিল প্রধান, এবং যেখানে এই প্রতিশ্রুতি ছিল যে সর্বস্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং এক ধারার, এই মাতৃভাষা মানে এক ধারার, সেইটা আমরা করতে পারিনি। এই চ্যালেঞ্জটা আমরা নিতে পারিনি। আমরা অনেক চ্যালেঞ্জই নিতে পারিনি, রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। এই শিক্ষাক্ষেত্রে এই চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করতে পারিনি। এইটা আমার কাছে একটা বড় বিষয় বলে মনে হয়। আরেকটা বিষয় স্যার এটার সাথে যোগ করে, যে শিক্ষাটা কি স্যার সনদ সর্বস্ব হচ্ছে কিনা? মানে যে আমি একটা সার্টিফিকেট অর্জন করব সেজন্য পড়ছি, মানে এরকম হচ্ছে কিনা? মানে তা নয়তো তরুণদের মধ্যে হতাশা যে বাড়ছে, মানে সে যদি কোয়ালিফাইড হয়, সব কিছু জানে বুঝে বা দক্ষ হয়, তাহলে স্যার হতাশা তো আসার কথা ছিল না, সেটা তো আসছে। তুমি বলছো মানের কথাটা? তার মানে হচ্ছে আমরা কি আসলে কাঙ্ক্ষিত মানটা আনতে পারিনি? আচ্ছা, একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শিক্ষা নির্ভর করে দুটো জিনিসের উপরে। শিক্ষার মানটা প্রথমত নির্ভর করে শিক্ষকের ওপরে। আমরা যদি ভালো শিক্ষক না দিতে পারি, তাহলে কিন্তু ভালো ছাত্র পাবো না এবং ওই শিক্ষার মান উন্নত হবে না। এখন যে জিনিসটা দাঁড়িয়েছে যে শিক্ষক যে নির্বাচন, সেই নির্বাচনটা যথার্থ হচ্ছে না। অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে অন্য চাকরি পাচ্ছে না, সেজন্য সে শিক্ষকতায় এসছে, তার ভেতরে শিক্ষকতার আগ্রহটা নেই। তারপরে যখন সে শিক্ষক হলো, তারপরে তাকে যে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা তো একটা প্রশিক্ষণেরও ব্যাপার আছে, শিক্ষককেও প্রশিক্ষিত করতে হয়, সেইটাই আমাদের এখানে আমরা গড়ে তুলতে পারলাম না। মেধাবী মানুষদেরকে আকর্ষণ করতে পারলাম না। আর শিক্ষার্থীদের দিক থেকেও আগ্রহটা থাকতে হবে
এই আগ্রহটা নির্ভর করে কিসের উপর? এই আগ্রহটা একাধিক জিনিসের উপর। একটা হচ্ছে পরিবার যদি মনে করে যে শিক্ষাটা জরুরি, তাহলে পরিবার সেখান থেকে খরচ করবে, আগ্রহী হবে। এবং পরিবার যদি মনে করে যে সেই শিক্ষা নিয়ে তো এই ছেলে বা মেয়ে আমার উপার্জনের কোনো সাহায্য করবে না, আর ওই শিক্ষার্থীও যদি মনে করে যে শিক্ষা নিয়ে সে যে জীবিকার জন্য তার প্রস্তুতিটা এখানে হচ্ছে না, এই শিক্ষা তাকে জীবিকার জন্য প্রস্তুত করছে না। আবার শিক্ষার যে আগে মর্যাদাটা ছিল, এই মর্যাদার কথাটা তো কিন্তু গুরুত্বপূর্ণ, যে শিক্ষক কিন্তু কেবল যে অর্থের জন্য শিক্ষকতা করবেন সেটা না, তিনি একটা সামাজিক মর্যাদাও পাবেন। এটা ছিল আগের সময়, যে সমাজ তাকে মর্যাদা দিচ্ছে, ইনি একজন জ্ঞানী লোক, ভালো কাজ করছেন, ইনি একজন আদর্শ আমাদের সামনে, তাকে সামাজিক অনুষ্ঠানে যথাযোগ্য স্থান দেওয়া হবে, সেইটা চলে গেছে। এখন প্রশাসন প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং সরকারি চাকুরিরাই সব জায়গায় কর্তৃত্ব করছেন, শিক্ষক পিছিয়ে গেছে। কাজে ওই সামাজিক যে মর্যাদা শিক্ষকের, সেইটাও কিন্তু আগের মতো নেই। আগে আমরা যে মর্যাদার আমরা নিজেরাও দেখেছি, আমাদের শিক্ষকদেরকেও যে মর্যাদা সমাজে দেখেছি পায়, সেটা এখন নেই। আর ওই আগ্রহটাও দুদিক থেকেই, এই আগ্রহটাও কমে গেছে। স্যার, আমরা আরও আলাপ করব, একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। ঠিক আছে। দর্শক দেখছেন মুখোমুখি অনুষ্ঠান, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার, আপনাকে আরও একবার আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, আপনি মেধা পাচারের কথা বলছিলেন এর আগে, তো এই যে মেধা পাচারটা হচ্ছে, মানে এটা আসলে দায়টা কোন দিকে, মানে কার দিতে পারি? দায় না, এইটা তো গোটা সমাজের দায় এবং এটা রাষ্ট্রের দায়, এবং সমাজ এবং রাষ্ট্র দুটো তো একসাথেই যায়। আসলে সমাজ কিন্তু রাষ্ট্রের চাইতেও বড়, সমাজ রাষ্ট্রের চাইতেও শক্তিশালী, কিন্তু রাষ্ট্রের হাতে ক্ষমতা আছে। এই রাষ্ট্র ক্ষমতাবান এবং রাষ্ট্র নীতি নির্ধারণ করে, রাষ্ট্র ঠিক করে দেয় যে কীভাবে বিতরণ হবে সম্পদ, কিভাবে কোন খাতে আমি গুরুত্ব দেব। যেমন শিক্ষাক্ষেত্রে বরাদ্দের প্রশ্ন আসে, যখনই বাজেট আসে তখনই আমরা এটা শুনি যে এই বরাদ্দ বাড়াতে হবে। সেই যে শতকরা জিডিপি যাকে বলে, সেইটের শতকরা 2 ভাগ অন্তত, আদর্শ হচ্ছে 6 ভাগ, কিন্তু আমাদের মতো দেশে 6 ভাগই হওয়া উচিত। কেননা আমাদের যে বিপুল জনগণ, আমাদের জনসংখ্যা, তাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে চাই, তাকে শিক্ষিত করতে হবে, এবং শিক্ষিত করতে হলে তো বিনিয়োগ লাগবে, এবং বিনিয়োগটাও এই বাজেট থেকে আসবে। এই যে 1 নম্বর কথা। তো বিনিয়োগ তো বাড়ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে বিনিয়োগটা করা হয় সেইটাও কিন্তু ঠিকভাবে খরচ হয় না, সেইটার মধ্যেও অনেক দুর্নীতি থাকে, অপচয় থাকে, এবং ঠিক মতো সেইটার ব্যবহার হচ্ছে কিনা এটা দেখা হয় না। কাজেই ওই যে রাষ্ট্রীয় দায়িত্বটাই মুখ্য, এবং সমাজও দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রের হাতে যেহেতু ক্ষমতা, আমি বলছিলাম যে সমাজ অনেক বড়, সমাজই আসলে সমস্ত কিছুকে ঠিক করে দেয়, কিন্তু রাষ্ট্রের হাতে ক্ষমতা আছে, এবং রাষ্ট্র নির্ধারণ করে নীতি, রাষ্ট্র নির্ধারণ করে অগ্রাধিকার, রাষ্ট্র নির্ধারণ করে পথ চলার যে রাস্তা, সেইটে। কাজেই রাষ্ট্রের দায়িত্বই প্রধান দায়িত্ব আমার কাছে মনে হয়। সেই দায়িত্বের জায়গায় আসলে মানে আমরা পিছিয়ে পড়ছি কেন, বা রাষ্ট্র কেন পিছিয়ে থাকছে? না, রাষ্ট্র তো আছে। এখন মুশকিল হলো এইটে যে আমাদের সমাজটা হচ্ছে শ্রেণী বিভক্ত, এবং রাষ্ট্রের মধ্যে প্রতিফলন হচ্ছে। এখন আমি দেখছি আমরা যে ইংরেজি মিডিয়ামে যারা পড়ে তারা একটু অবস্থাপন্ন, এবং মধ্যবিত্ত ইংরেজি মাধ্যমে পড়াতে চায়, কিন্ডারগার্টেন গ্রামেও চলে গেছে। তো ইংরেজি মাধ্যমে যে পড়লো, সে কিন্তু আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তি হতে পারে না, কেননা সেটার একটা ধারা, নির্দিষ্ট ধারা আছে, ওই ধারায় সে অগ্রসর হয়েছে। তো তখন তাকে বিদেশে যেতে হয়। আমাদের এখানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একটা
সামাজিক দায়িত্ব পালন করছে, সেটা হলো এই যে না হলে এই অনেক ছেলে মেয়ে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না তারা বিদেশে চলে যেত। বিদেশ মানে হচ্ছে পাশে ভারতবর্ষে যেত, সেখানে যে খুব ভালো স্কুলে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতো তা না, অনেক খরচ হতো, ওইটা থেমেছে, ঠিক আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সম্পদ আমরা দেখি নিজেদের চারপাশেই দেখি যে যারা পারে, যাদের আর্থিক অবস্থাটা সচ্ছল, তারা কি করে, ছেলে মেয়েদেরকে এ লেভেল পর্যন্ত পড়িয়ে তাকে ইউনিভার্সিটিতে আর দেয় না, বা ইউনিভার্সিটিতে মনে করে যে সে ঢুকতেও পারবে না, তাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও হয়তো দেয়, আর অন্যদেরকে তারা বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে টাকাও পাঠায়, সন্তানও পাঠায়, এবং বিদেশে তাদের আত্মীয় স্বজনও আছে। কাজেই এইটা একটা যে মেধা পাচারের জিনিসটা কিন্তু ঘটে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে, এটা দেখতে পাচ্ছি। এবং মেধাবানরা শিক্ষকতায় আসছে না, এটা একটা। স্যার, আমরা আরও আলাপ করব, একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। ঠিক আছে। দর্শক দেখছেন মুখোমুখি অনুষ্ঠান, নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার, আপনাকে আরও একবার আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, আপনি মেধা পাচারের কথা বলছিলেন এর আগে, তো এই যে মেধা পাচারটা হচ্ছে, বা সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ছাত্ররা তারা চান যে তারা বিদেশে সেটেল হবেন, তো শিক্ষকরাও একই কাজ করছেন, অনেকে যাচ্ছেন কিন্তু আর আসছেন না। তো এই পাচারের আসলে দায়টা কার? মানে এটা কি ব্যক্তির নিজের নাকি রাষ্ট্রের? না না, ব্যক্তির নিজের না, ব্যক্তি এখানে খুব অসহায়। মানে ব্যক্তির সিদ্ধান্তটা সামাজিকভাবেই নেওয়া হয়, যে আমার ছেলেটা বা আমার মেয়েটা পারলো না, আরেকজনেরটা চলে যাচ্ছে, বা সুযোগটা ব্যবহার করছে, সে বিদেশে যাচ্ছে, বিদেশে গেলে ভালো লেখাপড়া শিখবে ধরে নিচ্ছে। তো এইটা ব্যক্তিগত সিদ্ধান্ত বটে, এটা তো সামনাসামনি আমিই নিচ্ছি, কিন্তু এর সিদ্ধান্ত সমাজ তৈরি করে দিচ্ছে। এবং এই যে পাচারের ব্যাপারটা যেমন রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এইটা মেধা পাচারও ওইভাবে রাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণ করতে হয় চাচ্ছে না, না হয় পারছে না, মানে দুটোই হয়তো সত্য, যে চাচ্ছেও না। কেননা তাদের ছেলেমেয়েরা যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি, প্রশাসনে থাকেন বা ক্ষমতায় থাকেন, তাদের সন্তানরা কিন্তু ওই বাইরে চলে যাচ্ছে। কাজেই তাদের এইখানে কি হচ্ছে, এই যে মূল ধারাটা কীভাবে অগ্রসর হচ্ছে সে বিষয়ে তাদের খুব একটা দুশ্চিন্তা নেই। কেননা তাদের ছেলেমেয়েরা তো এখানে পড়বে না, তাদের তো ছেলেমেয়েরা তো বাইরে চলে যাবে। কাজেই তাদের যে বিনিয়োগটা, সেই বিনিয়োগটা এখানে ঘটছে না, এইটা হচ্ছে। এবং পাচার হচ্ছে। আমাদের এখন তো এটা বোঝাই যাচ্ছে যে এই ঐতিহাসিকভাবে আমাদের এই জনপদ যে দরিদ্র, তার কারণ হচ্ছে পাচার, সম্পদ পাচার। ওই যে আগে দিল্লিতে যেত এক সময়, তারপরে ধরো লন্ডনে যেত, এখন নানান জায়গায় চলে যাচ্ছে। এইটা তার সাথে কিন্তু মেধা পাচারটা এরকম ছিল না। মেধাবানরা আমরা যেমন দেখতাম যে ব্রিটিশ আমলে মেধাবানরা যে আবার ফেরত আসতে দেশে, আমরা নিজেরাও ধরো লেখাপড়া শেখার জন্য, উচ্চশিক্ষার জন্য বাইরে গেছি, কিন্তু আমরা বিদেশে থেকে যাব এই কথাটা কখনো ভাবিনি, আমরা চলে এসেছি। তা বাংলাদেশ হওয়ার পরে এই প্রবণতাটা বাড়লো, দেখলাম যে যারা মেধাবান তারা চলে যাচ্ছে, এমনকি শিক্ষক বিদেশে গিয়ে আর ফিরে আসছে না। এটার কারণ হচ্ছে যে ব্যক্তিগত এটাই, বিবেচনাটাই প্রধান হয়ে উঠছে। এখন আমাদের উন্নয়ন, এই উন্নয়নের কথাটা আমাকে একটু বলতেই হবে এই ক্ষেত্রে। আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের মধ্যেই এইটা আছে। এই উন্নয়নটা হচ্ছে পুঁজিবাদী উন্নয়ন। যে এই উন্নয়নের মধ্যে যেটা আছে সেটা হলো যে যত উন্নয়ন হবে তত বৈষম্য বাড়বে, যত উন্নয়ন হবে তত বিচ্ছিন্নতা বাড়বে, যত উন্নয়ন হবে তত দেশপ্রেম কমবে। এইটা হচ্ছে সবচাইতে
কঠিন জিনিস। এটাই কিন্তু সবচাইতে বড় দুঃখজনক যে উন্নয়ন হচ্ছে, আবার ব্যক্তি ধনী হচ্ছে, কিন্তু দেশপ্রেম বাড়ছে না তার। সে ভাবছে না যে দেশের এখানে সে বিনিয়োগ করবে বা মেধাকে কাজে লাগাবে। সে ভাবছে যে আমার নিজের স্বার্থটাই বড়, পুঁজিবাদের যে কথাটা, আমার মুনাফাটাই বড়, কাজেই আমার মুনাফার জন্য আমি বাইরে চলে যাব। এবং বাবা মাও পাঠাচ্ছে, এবং যেটা দেখা যাবে যে সম্পন্ন অবস্থাপন্ন বা ধনী এই ধরনের পরিবারের যারা বাবা মা শুধু এইখানে আছেন, সন্তানেরা বিদেশে চলে গেছে, এবং বাবা মাও মাঝে মধ্যেই ওখানে যাচ্ছেন, তা ওখান থেকে ঘুরে টুরে আসছেন। এই জিনিসটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। কাঙ্ক্ষিত ছিল যে মুক্তি, যে আমরা যে সংগ্রাম করেছি, যে মুক্তি, সেই মুক্তি সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে, এবং সমাজে একটা বিরাট পরিবর্তন আসবে, যাতে দেশপ্রেম বাড়বে এবং মানুষ এই দেশটাকে গড়ে তুলবে। এবং এইটা মানুষ বুঝবে যে আমার যে উন্নতি, সেই উন্নতি অন্য 5 জনের উন্নতির সঙ্গে যুক্ত। এখন আমি উন্নত হলাম, উন্নত হয়ে আমার চারদিকে দেয়াল দিলাম, দেয়ালে পাহারা দিলাম, তারপরে বাইরেই আমি বেরিয়ে দেখছি রাস্তা নোংরা, রাস্তায় জ্যাম। এই উন্নয়ন তো কোনো উন্নয়ন হলো না। এটা উন্নয়ন তো আমাকে কোনো সুখ এনে দিল না। সেইটি হচ্ছে যে এই উন্নয়নের ধারার মধ্যেই এই দুর্বলতাটা রয়ে গেছে। এই যে এইটাকে আত্মকেন্দ্রিকতা বাড়ছে, দেশপ্রেম বাড়ছে না, এবং মানুষের যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবন কিন্তু আগের মতো নেই। সাংস্কৃতিক জীবনের কথা যদি আমরা দেখি, যে আগে পাড়ায় মহল্লায় ধরো নাটক হতো, এখন তো স্যার বুদ্ধিবৃত্তিক চর্চাটাও অনেকটা কমে গেছে। হ্যাঁ, সেইটা নাই না, সামাজিকতা জিনিসটা এখন। স্যার অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও, যে তোমার সাথে কথা বলেও খুব ভালো লাগলো, এবং কিছু কথা নিজের কথা বলার সুযোগ পেলাম। দর্শক, এই ছিল আজকের মুখোমুখি অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।